বাহামাতে হারিকেন ডোরিয়ানের আঘাত ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে। স্থায়ী অনেকেই বাদ পড়েছেন শিকার আসামের অর্থমন্ত্রীর, উদ্বেগ জাতিসংঘের। এবং কাশ্মীর ইস্যুতে স্পিকার সম্মেলনে ভারত পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজকে আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমে বাহামাতে ঘন্টায় 285 কিলোমিটার গতিতে আঘাত হেনেছে 5 মাত্রার হারিকেন ডোরিয়ান। এটিকে এ যাবৎকালে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করেছে মার্কিন জাতীয় হারিকেন সেন্টার। ধীরে ধীরে হারিকেনটি ফ্লোরিডার দিকে এগোচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় রোববার দুপুরে বাহামার এলবো প্রবাল প্রাচীরে হারিকেন ডোরিয়ান আঘাত হানার কিছুক্ষণের মধ্যে পানির নিচে তলিয়ে যায় আবাকো দ্বীপপুঞ্জ। হারিকেনের সঙ্গে সঙ্গে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে ছাদ উড়ে যাওয়ায় প্লাবিত হয় উপকূলীয় এলাকার ঘরবাড়ি। উল্টে যাওয়ার নৌকাও বন্যার পানিতে ভাসতে দেখা গেছে। ঝড়ের কবলে পড়া অন্তত 700টি দ্বীপ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামায় আঘাত হানা তীব্র এই ঘূর্ণিঝড় ডোরিয়ান স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বলে মন্তব্য করছেন আবহাওয়াবিদরা। 5 মাত্রার এই হারিকেনের আঘাতে বিধ্বস্ত হয়েছে দ্বীপের অনেক ঘরবাড়ি। হারিকেনের পর 7 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। ঘন্টায় 285 কিলোমিটার বেগে বাহামায় আঘাত হানার পর এই হ্যারিকেনটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগুচ্ছে। দেশটির ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। স্থানীয় সময় সোমবার রাত বা মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই হ্যারিকেনটি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক কেন গ্রাহাম সতর্ক করে বলেছেন, 10 ঘন্টার বেশি সময় ধরে বড় ধরনের হ্যারিকেনের কবলে থাকতে পারে বাহামা দ্বীপপুঞ্জ। খোলা হয়েছে 14টি সরকারি আশ্রয় কেন্দ্র। রোববার এই দ্বীপপুঞ্জের মূল বিমানবন্দরটি সচল থাকলেও এই এলাকার অপর বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়। বন্ধ রাখা হয়েছে পর্যটক হোটেলগুলোও। নিম্নাঞ্চলীয় এলাকা থেকে বড় দ্বীপগুলোতে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে নৌকা ভাড়া করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকেই আশ্রয় নিয়েছেন স্কুল, গির্জা ও অন্যান্য আশ্রয় কেন্দ্রে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভারতের আসামে নাগরিক পঞ্জিকা বা এনআরসি থেকে বাদ পড়াদের মধ্যে এমন বহু মানুষ রয়েছেন যারা 1971 সালের 24 মার্চের আগে সেখানে স্থায়ী হয়েছেন। এক টুইট বার্তায় একথা স্বীকার করেছেন আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধারাবাহিক টুইট বার্তায় এই সিনিয়র বিজেপি নেতা অভিযোগ করেন, নথি জালিয়াতি নিয়ে সন্দেহ থেকে অনেককে বাদ দেওয়া হয়েছে। ভারতে অবৈধ অভিবাসীদের আইনে বলা হয়েছে অবৈধ হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত নাগরিকত্ব বহাল থাকবে। তবে 2005 সালে ভারতের সুপ্রিম কোর্ট ওই আইনের সেই ধারাটি উল্টে দিয়েছে, যার ভিত্তিতে চালু থাকা জাতীয় নাগরিকত্ব হালনাগাদ প্রকল্পে এখন লাখ লাখ মানুষের ঘর ছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অবৈধ অভিবাসী সংক্রান্ত নতুন আইনে বলা হয়েছে, যাদের নাগরিকত্ব নিয়ে সরকার নিশ্চিত নয় তাদের নিজেদেরই নাগরিকত্বের প্রমাণ হাজির করতে হবে। ভারতের ক্ষমতাসীন জোট এনডিএর উত্তর পূর্বাঞ্চলীয় অংশের সমন্বয়কারী শর্মা বলেন, সুপ্রিম কোর্টের উচিত রাজ্য ও কেন্দ্র সরকারের আগের অনুরোধ অনুযায়ী সীমান্তবর্তী জেলাগুলোর অন্তত 20% ও আসামের বাকি অংশের 10% নাম পুনর্মূল্যায়ন করা। অন্যদিকে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে 19 লাখ মানুষ বাদ যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্টি। এর মধ্য দিয়ে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে ফিলিপ্পো গ্র্যান্টি বলেন, বিপুল সংখ্যক মানুষের জাতীয়তা হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে রাষ্ট্রীয় পরিচয়হীন নাগরিক সমস্যা সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা ব্যাহত হবে। আসামের চূড়ান্ত নাগরিক তালিকার কারণে কেউ যেন রাষ্ট্রহীন নাগরিকে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য ভারতকে আহ্বান জানান গ্র্যান্টি। এই প্রক্রিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রবাহ এবং আইনি সহায়তা সহ সর্বোচ্চ মানদণ্ড অনুসরণের জন্য দেশটির প্রতি অনুরোধ জানান তিনি। অবশেষে নিজ দেশের কূটনীতিকের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের কারাগারে বন্দী ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদব। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়। আজই তাঁর সঙ্গে দেখা করতে যাবেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব অহলুওয়ালিয়া।
কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত, কিন্তু শুরু থেকে বাধা দিয়ে আসছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতের নির্দেশে সাবেক নেভি কর্মকর্তা কুলভূষণের সাথে দেখা করার অনুমতি পায় ভারত। একে কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে দেশটি। ইরান থেকে পাকিস্তানে ঢোকার পর গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তারপর 2017 এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় দেশটির সামরিক আদালত। তবে ভারত জানায়, নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর ইরানে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন কুলভূষণ। সেখান থেকে তাকে অপহরণ করে পাকিস্তান। মালদ্বীপে দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে পাকিস্তানের জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপনের প্রচেষ্টা রুখে দিয়েছে ভারত। সম্মেলন চলাকালে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রোববার মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে এই ঘটনাটি ঘটে। মালদ্বীপের পার্লামেন্টে অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। ভারতীয় প্রতিনিধি রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ পাকিস্তান প্রতিনিধিকে উদ্দেশ্য করে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তানের উচিত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি রাষ্ট্রীয় সমর্থন বন্ধ করা। সন্ত্রাসবাদ আজ সমগ্র মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি। পাকিস্তানের সিনেটর তোলাইন মারি হরিবংশের বক্তব্যে আপত্তি জানান। তিনি বলেন, মানবাধিকার ছাড়া নারী ও তরুণদের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। সময় হলো বিরতি নেবার। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ইয়েমেনে হামলার তদন্ত করতে সৌদি জোটের প্রতি জাতিসংঘের আহ্বান। জাপানে আবার বিতর্কিত ডলফিন শিকার শুরু। বিরতির পর আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের বাকি আয়োজনে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় শতাধিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে তার তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেনের নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত মার্টিন গ্রিফিথ এই আহ্বান জানান। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো হামলায় শতাধিক বন্দী নিহত হন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেড ক্রস। এই ঘটনায় সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করা হচ্ছে। একে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন মার্টিন গ্রিফিথ। তিনি বলেন, নিরীহ মানুষের এই নির্বিচার প্রাণহানি বিশ্ব বিবেককে মর্মাহত করেছে। এই রক্তপাত এখানেই থামানো দরকার। ইয়েমেনের নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত মার্টিন গ্রিফিথ আশা করেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জবাবদিহিতার অংশ হিসেবে এই হৃদয় বিদারক ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। রোববারের হামলার পর সোমবারও ধ্বংসস্তূপ থেকে ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার কাজ চলছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের কাছাকাছি ইসরায়েলের সেনা ঘাঁটি ও যানবাহন লক্ষ্য করে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। জবাবে দক্ষিণ লেবানন সীমান্তে পাল্টা গুলি ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী। তারা আরও জানায়, সীমান্তবর্তী শহর আভিভিমে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র। গেরিলা সংগঠনটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়েছে একটি ট্যাঙ্ক এবং আহত হয়েছে ট্যাঙ্কের ভেতর থাকা সেনারা। ইসরায়েল অবশ্য তা অস্বীকার করেছে। তারা বলছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ইসরায়েলি ড্রোন হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। And Harry, I suppose the big problem in things to truly escalate. Well, yes, I think. মালির রাজধানী বামাকোতে নির্মাণাধীন তিনতলা ভবন ধসে অন্তত 15 জন নিহত হয়েছে। পরে সেখান থেকে 26 জনকে জীবিত উদ্ধার করা হয়। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উদ্ধার কর্মীরা পরবর্তীতে সেখান থেকে নারী ও শিশু সহ কমপক্ষে 26 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ভবনটির মালিককে আটক ও ভবন ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ভবনটির ওপরের তলা বাকি অংশের ওপর ধসে পড়লে পুরো অবকাঠামো ভেঙে যায়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অধিকাংশ ক্ষেত্রে কোনো অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় এ ধরনের ভবন ধস দেশটিতে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হংকংয়ে গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। এছাড়া
ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আন্দোলনকারীরা। ট্রেন স্টেশনে টহল দিতে দেখা গেছে পুলিশকে। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। আন্দোলনকারী সীমান্তবর্তী শহর তাইজিতে তিমি শিকারের বিতর্কিত বার্ষিক কর্মসূচি শুরু হয়েছে। শিকারের সময় তিমিগুলোকে তাড়া করে সমুদ্র সৈকতের কাছে একটি সংরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়। তারপর তিমিগুলোকে কেটে তাদের মাংস সংগ্রহ করা হয়। প্রয়োজনে মাংস সংগ্রহের পর বাকিগুলোকে অ্যাকোয়ারিয়াম ও মেরিন পার্কে বিক্রি করে দেওয়া হয়। যুগ যুগ ধরে চলা তাইজির এই তিমি শিকার কর্মসূচির ওপর বিশ্ব সম্প্রদায়ের নজর পড়েছে। 2009 সালে এর ওপর একটি অস্কার বিজয়ী প্রামাণ্যচিত্র তৈরি করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে এবছর আবারও তিমি শিকার শুরু করেছে জাপান। দর্শক, শেষ করবো এই আয়োজন, তবে তার আগে এক নজরে দেখে নেব আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বাহামাতে হারিকেন ডোরিয়ানের আঘাত ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে। স্থায়ী অনেকেই বাদ পড়েছেন এনআরসিতে, শিকার আসামের অর্থমন্ত্রীর উদ্বেগ জাতিসংঘের। কাশ্মীর ইস্যুতে স্পিকার সম্মেলনে ভারত পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ। ইয়েমেনে হামলা তদন্ত করতে সৌদি জোটের প্রতি জাতিসংঘের আহ্বান। এবং জাপানে আবার বিতর্কিত তিমি শিকার শুরু। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আজকের মতো ছিল এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস AN লিখে তা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।